সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল সাদিয়া। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রংপুরে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিএসি জানান, উপায় না থাকায় বিতর্ক থাকলেও বিগত নির্বাচনে জড়িত প্রিজাইডিং ও পোলিং এজেন্টদের দিয়েই এবার হতে পারে জাতীয় নির্বাচন। সুষ্ঠু ভোটের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন কর্মকর্তাদের রদবদল করা হবে বলেও জানান সিইসি। রংপুর থেকে রেজাউল করিম মানিকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিগত ৩ নির্বাচনের বিতর্কিত কর্মকর্তারা আসছে সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবেন কিনা এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কোনো কোনো মহল থেকে উঠেছে তাদের বিচারের দাবিও। এই নির্বাচনের মূল কাজটা তো ওনাদেরই আসলে, সুতরাং ওনাদেরকে তো বাদ দিয়ে তো আমরা চিন্তাও করতে পারি না। শনিবার রংপুরে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার জানান, আগের ৩ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কারণে ভোটে আস্থা হারিয়ে ফেলেছিল জনগণ। সে আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান প্রশাসন নিয়ে তা করা সম্ভব বলেও মনে করেন সিইসি। ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে। টোটালি প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে একাধিক কিংবা পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলেও জানান সিইসি। বলেন, বড় চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। চ্যালেঞ্জের মধ্যে এই আইন শৃঙ্খলাটা, আমি বলবো যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। পরে দুপুরে রংপুর সার্কিট হাউসে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবেন, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একটা গুলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন, এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো, তাহলে না হবে। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য সিইসির। কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গণঅভ্যুত্থানের পর ভালো কিছুর আশায় গোটা বাংলাদেশ এখন তাকিয়ে আছে বিএনপির দিকে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সেই প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রধান দায়িত্ব। রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় কাউন্সিলে তিনি আরো বলেন, আগামীতে দলের সাংগঠনিক কমিটিগুলো হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আওয়ামী অপশাসনে বিরোধী রাজনীতি যখন কোণঠাসা, তখনও বিরোধী মতের প্ল্যাটফর্ম হয়ে প্রতিবাদে সরব ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। 6 বছর পর শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের হলে অনুষ্ঠিত হল সংগঠনটির জাতীয় কাউন্সিল। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 5 আগস্টের পর নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে। এজন্য দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সকলকে নিয়ে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের
সহযোগিতা প্রয়োজন। গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আপনারা এখানে একটা সেন্টার করে তুলতে চান, যেগুলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। ওষুধ নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণেই ধ্বংসের মুখে দেশের ওষুধ শিল্প। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, যেখানে উৎসব মুখরভাবে ভয়হীন মুক্ত পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। শনিবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত নির্বাচনে এমন গণতান্ত্রিক প্রক্রিয়া দেখে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। দায়িত্বশীলরা বলছেন, এই শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া আসছে সংসদ নির্বাচনের জন্য অনুকরণীয় হতে পারে। আর ভোটের পুরো প্রক্রিয়া দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 17 বছর ধরে নির্বাচন মানেই ছিল সংঘাত, সহিংসতা আর জনমনে আতঙ্ক। জাতীয় কিংবা স্থানীয়, এমনকি স্কুল কলেজ থেকে শুরু করে বাজার পরিচালনা কমিটির ভোটেও আধিপত্য বিস্তারের নামে ছিল ব্যাপক হানাহানি, মারামারি। কিন্তু সেই অবস্থা ঠিক বিপরীত চিত্র দেখা গেছে বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নির্বাচনে, যেখানে প্রার্থী, ভোটার আর সংশ্লিষ্টদের অংশগ্রহণে ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া। আমাদের নেতা তারেক রহমান এই ড্যাবের ডক্টরস অ্যাসোসিয়েশনের মধ্যে যে প্র্যাকটিসটা শুরু করছেন, এই প্র্যাকটিসটাই হলো ইট ইজ দ্য পাইওনিয়ার প্র্যাকটিস অফ দ্য ডেমোক্রেটিক সেন্স। কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নেই। এত সুষ্ঠু নির্বাচনতে খুব খুশি আমি। সিনিয়র ডক্টর থেকে শুরু করে জুনিয়র ডক্টর সবাই এসেছে ভোট দিতে। এবার পরিবেশ খুব ভালো লাগছে। ভোট কেন্দ্রের বাইরে ভোটারের সিরিয়াল নাম্বার অনুযায়ী তথ্য দেয়া আছে। ডিজিটাল পদ্ধতিতে ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা হয় ভোটার পরিচিতি। এরপর ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট বুথে গিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের সুন্দর পরিবেশ দেখে ভীষণ খুশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসকরা। ভোটার কার্ড পাচ্ছি, যেটা ডিজিটালি জেনারেটেড। এখানে কোনো একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগই নেই। আমি সিলেট থেকে আসছি, মাশাআল্লাহ অনেক ভালো পরিবেশ, কোনো ঝামেলা হয় নাই, সুন্দর মতো ভোট দিতে পারছি। ভোটার তালিকা থেকে শুরু করে ব্যালট পেপার, গোপন বুথ, স্বচ্ছ ব্যালট বক্স সবই ছিল মানসম্পন্ন। নির্বাচন পরিচালনার দায়িত্বশীলদের উপর আস্থা ছিল সবার। অর্থাৎ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের জন্য যে অনুষঙ্গ পরিবেশ থাকা দরকার তা সবই ছিল ড্যাব নির্বাচনে। তাই খুশি ভোটার প্রার্থী সবাই। এই নির্বাচনটা কিন্তু 5ই আগস্টের পরে আমার মনে হয় সবচেয়ে প্রথম একটি বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন, যার কারণে আপনি খেয়াল করবেন আদার দেন ডক্টরস, লট অফ পিপল হ্যাজ কাম টু অবজার্ভ ইট। আমি পরিবেশের কথা বলবো যে এখন পর্যন্ত আমাদের কাছে যেটুকু দৃশ্যমান তাতে ভালো। সবচেয়ে বড় দিক হলো ভোটার উপস্থিতি। ভোটার উপস্থিতি সন্তোষজনক। চরম প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো সংঘাত, সহিংসতা নেই। আইন শৃঙ্খলা বাহিনী ছিল ঠিকই, কিন্তু ছিল না কোনো অপ্রীতিকর ঘটনা। সব মিলিয়ে দখলদারি ভোট সংস্কৃতির বাইরে স্থাপন করা হয়েছে নতুন দৃষ্টান্ত। প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, আসছে সংসদ নির্বাচনের জন্য মডেল হতে পারে এই পেশাজীবী সংগঠনের ভোট গ্রহণ। চ্যালেঞ্জ ছিল সুষ্ঠুভাবে ভোটের আয়োজন করা, কারণ দেশে তো ভোট ছিল না, এখন পর্যন্ত খুব একটা নাই। সামনে হবে আশায় আমরা আছি। এটা একটা রিহার্সাল হচ্ছে। সবার সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রহণযোগ্য নির্বাচনের পুরো প্রক্রিয়া তদারকি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দিয়েছেন উদ্দীপনা, নিশ্চিত করেছেন ক্ষমতার প্রভাব ছাড়া শঙ্কামুক্ত ভোট। 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। পেশাজীবীদের প্রত্যাশা, এমন সুন্দর পরিবেশে হবে আগামী সংসদ নির্বাচন, যেখানে কোনো বাধা ছাড়া ভোটাররা কেন্দ্রে যেতে পারবেন, বেছে নিতে পারবেন তাদের পছন্দের প্রার্থী। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। 1 মাস পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। এমন সময় শিক্ষার্থীদের তোপের মুখে হল রাজনীতি বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে প্রশ্ন উঠেছে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রেই এমন সিদ্ধান্ত। সাধারণ শিক্ষার্থীরা হল রাজনীতির পক্ষে হলেও ছাত্র সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। এদিকে কোন প্রক্রিয়ায় হল রাজনীতি বন্ধ করা হবে তা বের করতে দিনব্যাপী বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্ট্যান্ডিং কমিটি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি প্রকাশের পর হল রাজনীতি বন্ধের দাবিতে রাতভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। স্লোগানের ভাষা কখনো কখনো হারিয়েছে রাজনীতির শালীনতা। তাদের তোপের মুখে হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাবি প্রশাসন। হল রাজনীতি কোন প্রক্রিয়ায় বন্ধ করা হবে তা নিয়ে শনিবার দিনভর বৈঠক করে ঢাবি প্রশাসনের স্ট্যান্ডিং কমিটি। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধ থাকুক রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম, পাশাপাশি চান নিয়মিত ডাকসু নির্বাচনও। তার একটা প্যাশন হচ্ছে পড়াশোনা করা, কিন্তু তাকে ফোর্স করা হচ্ছে পলিটিক্স করা বা প্রোগ্রামে যাওয়ার জন্য করা হচ্ছে। এটা আমি মনে করি অযৌক্তিক। হল রাজনীতি প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীকে চরমভাবে ভোগান্তির শিকার করেছে। অন্যদিকে ছাত্র সংগঠনগুলো এই সিদ্ধান্তকে হাস্যকর আখ্যায়িত করেছে। তারা বলছেন, ডাকসু নির্বাচন বানচাল করতেই একদল মব তৈরি করে এমন সিদ্ধান্ত নিতে প্রশাসনকে বাধ্য করেছে। সারা দিন ধরে যা যা ঘটলো তার পুরোটাই খুবই হাস্যকর এই জায়গা থেকে যে আজকে গতকালকে যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেও জানে যে যদি কেউ কোনো শিক্ষার্থী একটা রিট করে তাহলে এটা বাতিল হয়ে যাবে, কারণ গতকালকে নেওয়া সিদ্ধান্ত ৭৩-এর যে অধ্যাদেশ সেই ৭৩-এর অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক। হল রাজনীতি যদি বন্ধ হয় তাহলে হল সংসদ নির্বাচন কিভাবে হবে? বিশ্ববিদ্যালয়কে তো সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যে হল সংসদ নির্বাচন তারা কিভাবে করবে। আমাদের কাছে মনে হয় যে একটি উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। তবে ঢাবি শাখা ছাত্র শিবির ডাকসু নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছে না। দীর্ঘ ৭ বছর পরে ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন সময় হঠাৎ করে ঢাবি হল রাজনীতি বন্ধে প্রশ্ন উঠেছে, ডাকসু নির্বাচন সময় মতো সম্পন্ন হবে তো? তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে আগের সিদ্ধান্তই বহাল আছে। সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে প্রভোস্ট কমিটির সভা শেষে কথা জানান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। আমরা আজকে রাত্রেও কথা চালিয়ে যাব এবং এটা আশা করছি যে দ্রুততম সময়ে আমরা গাইডলাইনটা দিয়ে দিতে পারবো। পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদ এখন আর মুখ্য ইস্যু না। সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয় সংসদ নির্বাচন। আর তাই প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করার পর দেশ জুড়ে তৈরি হচ্ছে নির্বাচনী আবহ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা। দর্শক, তারা বলছেন যে জুলাই সনদের যে আইনি ভিত্তির কথা বলছে কিছু রাজনৈতিক দল, সার্বভৌম সংসদই পারে তার স্থায়ী রূপ দিতে। শাহ আলী জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২৪-এর তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। আগামী বছর ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের ঘোষণায় এখন অনেকটাই আশ্বস্ত রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষ। নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তা ছিল সেটা অনেকটাই কেটে গেছে। তারপরেও রাজনীতিতে উথাল পাতাল অনেক ঘটনা ঘটে। ডক্টর ইউনূস তারও তো বোকা না, কার হাতে ক্ষমতাটা ছেড়ে যাবে সেই, সুতরাং তার দিকে তিনি একটু ঝুঁকে পড়বেন, এটাই বাস্তব। আপনি ঘোষণাপত্র দেখেন, ঘোষণাপত্রের মধ্যেও কিন্তু বিএনপির দিকে বায়াস একটু বেশি, জেনে বুঝেই তিনি এটা করেছেন বলে আমার মনে হয়। ওই আন্ডারস্ট্যান্ডিং যেটা তারেক জিয়ার সাথে লন্ডনে, আমার মনে হয় ওইটারই ধারাবাহিকতা।
তবে সরকার গঠনের পর প্রাথমিকভাবে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে একমতে আনতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। দিনের পর দিন বৈঠক শেষে যে বিষয়গুলোতে একমত হয় রাজনৈতিক দলগুলো, তার বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়, এমন প্রশ্ন উঠে এসেছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের পর সংসদই হবে তা বাস্তবায়নের সঠিক জায়গা। পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে খুব বেশি সুবিধা করা যাবে না। ভোটের যখন ডামাডোল বেজে গেছে বা ফেব্রুয়ারিতে ভোট হবে, তরুণ সমাজের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো কোনো বিষয়কে কতটুকু মেনে নেবে, বা জুলাই সনদের যে লিগ্যাল ভিত্তির কথা বলা হচ্ছে, সেই লিগ্যাল ভিত্তিকে আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে। আইনি ভিত্তি কিভাবে দিবে এই সব, মানে একটা হইতে পারে যে অধ্যাদেশ করবে, কিন্তু অধ্যাদেশ করলেও তো সেটা আলটিমেটলি সংসদের কাছেই যাবে, সংসদে সেটার অনুমোদন হতে হবে, তাহলে অধ্যাদেশ টিকবে, নাহলে টিকবে না। নির্বাচনের আগেই গত বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবি নিয়ে সোচ্চার এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচার প্রক্রিয়া যখন শুরু করা গেছে, এটির শেষও হবে। বিচার সবগুলো সম্পন্ন না হলেও অন্তত 2-3টা বিচার এই ফেব্রুয়ারি মাসের আগেই সম্পন্ন হবে এবং আমরা রায় পেয়ে যাব। কাজেই এই ব্যাপারে আশঙ্কা করার কোনো কারণ নাই, কারণ বিচার প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়েছে। সরকার প্রধান ঘোষিত সময়ে নির্বাচন করতে চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, এমন মত দিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, মনোবল ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে কিভাবে নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি নিয়োগ করা যায়, সরকারকেই সে উপায় বের করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পিআর পদ্ধতির কথা, এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, তখন তো কখনো বলেন নাই এই ট্যাবলেট কে খাওয়াইলো আপনাদেরকে? এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। শনিবার সিরজাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে কথা বলেন তিনি। সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত বৈঠকে তিনি আরও বলেন, পাহাড়ে অস্থিরতা তৈরিতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। এতদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে বিভক্ত করা হয়েছে মানুষকে। ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। গণঅভ্যুত্থানের এক বছরেও দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় এমন অভিযোগ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় আদিবাসীদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। বক্তারা অভিযোগ করেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে। একই সঙ্গে আগের মতোই আদিবাসীরা নিপীড়নের শিকার হচ্ছে বলেও অভিযোগ তাদের। পরে আদিবাসী সম্প্রদায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। কিছু জাতিকে একেবারে ধ্বংস করে তাদেরকে তাদের উপর স্টিম রোলার চাপিয়ে দিয়ে একটা জাতি, একটা দেশ বেড়ে উঠতে পারবে না। লিঙ্গ, জাতি, গোত্র, ধর্ম সব কারণে যে বৈষম্য নিরসন করা দরকার, সেই স্লোগানগুলো আমরা আর শুনছি না, আর সেই ব্যবস্থা একেবারে দেখছি না। পার্বত্য শান্তি চুক্তি হলো, কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই চুক্তি বাস্তবায়নে অঙ্ক করে কি করেছেন 1 বছরে, আর আগামীতে কি করা যায়, কেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনি পোষণ করছেন না?
2 মাস বন্ধ থাকার পর কাল থেকে ট্রাকে ফের তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। টিসিবি জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে। তদুপরি 10 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিন ঢাকা মহানগরীতে 7টি, চট্টগ্রাম মহানগরীতে 25টি, গাজীপুর মহানগরীতে 6টি, কুমিল্লা মহানগরীতে 3টি, ঢাকা জেলায় 8টি, কুমিল্লা জেলায় 12টি, ফরিদপুর জেলায় 4টি, পটুয়াখালী জেলায় 5টি এবং বাগেরহাট জেলায় 5টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে। ভোক্তা প্রতি ভোজ্য তেল 2 লিটার 230 টাকা, চিনি 1 কেজি 80 টাকা এবং মসুর ডাল 2 কেজি 140 টাকায় বিক্রি করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে বোর্ড সভা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বেলা 3টায় শুরু হয় এই মিটিং। অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনার মূল বিষয় থাকতে পারে বিপিএল। আগামী মৌসুম থেকে ঘরোয়া টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে দেশি বা বিদেশি কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক নামি দামি প্রতিষ্ঠানই বিপিএল এর দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। বিসিবির আয় ব্যয় থেকে শুরু করে বিভিন্ন নিয়মিত বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে আজকের সভায়। গুরুত্ব পেতে পারে এনসিএল টুর্নামেন্ট, এশিয়া কাপ ও নারী ক্রিকেটের বিভিন্ন বিষয়। দর্শক, বিসিবির বোর্ড সভার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সারোয়ার। আশিক, একটা লম্বা সময় ধরে এই বোর্ড সভা চলছে। আজকের সভায় কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে? ধন্যবাদ টিপু। যেমনটা বলছিলেন, দুপুর 3টায় যেই বোর্ড সভা শুরু হয়েছিল সেটি এখনও চলমান। প্রায় 5 ঘন্টা যাবৎ সেই বোর্ড সভাটি চলছে। মূল যেই আলোচ্য বিষয় সেটি মূলত বিপিএল কেন্দ্রিক। বিপিএল কবে নাগাদ শুরু হতে পারে, কতটি দল নিয়ে বিপিএলটি আয়োজিত হবে এবং সেই বিপিএল কারা আসলে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আসলে কারা থাকবে, সেই 3টি দল আসলে শর্ট লিস্টেড এবং তার মধ্যে যে কোনো একটি দলকে আসলে দায়িত্বটা দেওয়া হবে। সেটি আজকের যেই বোর্ড মিটিং, সেই মিটিংয়ে হয়তো বা সিদ্ধান্ত আসতে চলেছে। এবং আরও কিছু বিষয় এই বোর্ড সভায় আলোচনার বিষয়বস্তু ছিল। আমরা জানি সিএফও, যেই চিফ ফিনান্সিয়াল অফিসার, বেশ লম্বা সময় ধরে এই পদটির জন্য বিসিবিতে আলোচনা চলছে, তবে কোনো আলোচনাতে আসলে সিদ্ধান্ত আসেনি। আজকের যেই আলোচনা সভা, সেই সভায় যে আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে সেটির ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। তবে টনি হ্যামিংয়ের একটি ব্যাপার রয়েছে। টনি হ্যামিং কিন্তু ইতিমধ্যেই গতকাল রাতেই বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং তিনি হয়তোবা গামিন ডিসিলভা, যে শ্রীলঙ্কান পিচ কিউরেটর, তার দায়িত্বটা হয়তোবা টনি হ্যামিংকে দেওয়া হবে। সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে। মোট 14টি বিষয় নিয়ে আজকের বোর্ড সভায় আলোচনা চলছে। সেখানে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে অনলাইনে আমিনুল ইসলাম বুলবুল এবং কিছুক্ষণ পরে আমরা এই মুহূর্তে রয়েছি প্রেস কনফারেন্স রুমে। সেই প্রেস কনফারেন্স রুমেই একজন বিসিবি পরিচালক হয়তোবা আমাদের সামনে আসবেন এবং তিনি আমাদের প্রশ্নের সম্মুখীন হবেন। টিপু। আশিক, আপনাকে ধন্যবাদ। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।